চিটচ্যাট ঈদ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি রেডিও স্বাধীন 92.4 FM এর ঈদ স্পেশাল চিটচ্যাটে। সোহানা আছি আপনার সাথে, এবং আমার সঙ্গে ঈদের এই বিশেষ সময়টাতে বিশেষ মানুষজন জয়েন করে থাকে, জানেন নিশ্চয়ই। আর এবারের ঈদে বিশেষ যদি কিছু খুঁজতে হয় করবার জন্য, দেখবার জন্য এন্টারটেইনমেন্টের এন্ড থেকে, তাহলে অফকোর্স বলতে হবে ওটিটি প্ল্যাটফর্মের কথা। এবং তার মাঝখানে সবার আগে কোন নামটা মনে আসে আপনার? আমার তো হইচইয়ের কথাই মনে পড়ছে। তো এবারের ঈদে হইচইতে একটা দারুণ কন্টেন্ট দেখছি, মানে ঈদ আসার আগে থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল আমার, অন্তত জিম্মির কথা বলছি। সো আজকে আমার সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন। ইয়াস, জিম্মির ডিরেক্টর রয়েছেন আশফাক নিপুন, এবং সেই সঙ্গে রয়েছেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। সো লেটস ওয়েলকাম দেম টু মাই শো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? হ্যালো, কেমন আছেন? খুব ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদটা ঈদ মোবারক। ঈদটা কার কোথায় কাটছে? ঈদ মোবারক। ঈদটা কার কোথায় কাটছে এবার আপনাদের? নিপুন ভাই চিটাগং এ, রাইট? হ্যাঁ, অফকোর্স, আমি তো চিটাঙ্গা পোয়া, সেজন্য আমার চিটাগং এ সবসময় ঈদে। এবার আমি একটু 3-4 দিন আগে আসতে পারলাম ঈদে, সো ঈদটা এখন চিটাগং এ কাটছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো। বাহ, নাইস। সাকিব ভাই ঈদ কোথায় কাটাচ্ছেন? ঈদ আমার ঢাকাতেই কাটা হয় সবসময়। আমার স্বজন সব ঢাকাতেই, যেহেতু তো আমি সবসময় ঢাকাতেই ঈদ ঈদ আমার করা হয়। এবারও ঢাকাতেই। ও ওয়াও, নাইস। একজন ঢাকাতে, একজন চিটাগংয়ে। আমি স্বাধীন হয়ে আছি অন্তত। ঈদটা আমার স্বাধীনের সাথে বেশ ভালোই কাটছে, অ্যান্ড স্পেশালি আপনাদেরকে যখন পেলাম। তো জিম্মি তো আসলে ঈদটা এবার ঈদের আগে থেকেই শুরু করিয়ে দিয়েছে আমাদেরকে। তো এবং জিম্মি যে দারুণ রেসপন্স পাচ্ছে, তো সেই জায়গা থেকে নিপুন ভাইয়ের রেসপন্সটা কেমন হচ্ছে? কতটা খুশি এবারের ঈদে? না, অবভিয়াসলি অনেক 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 বেশি খুশি অ্যান্ড রিলিফ, কারণ ঈদের সময়টা একটা সবার একটা ফেস্টিভ মুডে থাকে। এবার ঈদটা আরো বেশি স্পেশাল। আমি সবসময় বলে আসছি যে আমরা গত 8-9 মাস যেই ধরনের ঝড়ঝাপটা বা প্রতিদিনও যেটার উপর দিয়ে যাচ্ছি, সেটাতে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছিলই আসলে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। কারণ মানুষজন আশেপাশে এত এত ইনসিডেন্ট, এত রিয়েল লাইফ ইনসিডেন্ট দেখে অভ্যস্ত যে সে আদৌ কি এন্টারটেইনমেন্টের জন্য অন্য কোথাও যাবে কিনা। কারণ আপনি যদি দেখেন, মানে সোশ্যাল মিডিয়াতে বা আশেপাশে এন্টারটেইনমেন্টের অভাব নাই। সো এটা আমাদের যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, আমি, সাকিব ভাই, অন্যান্য মেকাররা বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, সবার জন্যই এই ঈদটা ছিল আসলে বলতে গেলে। ঈদটা এখন তো ঈদ শেষ হয়নি, সো আমি বলবো যে ঈদটা হচ্ছে আসলে লিটমাস টেস্টের মতো। সো সেই টেস্ট উতরে যাওয়াটার ব্যাপারটা আসলে আরো কয়েকটা দিন গেলে তাহলে আমরা বলতে পারবো যে একদম পুরোপুরি। বাট nonetheless, the reception has been absolutely fine, very good. এবং আমরা যেহেতু এবার একটা অনেকদিন পরে জয়া আহসানের সাথে একটা কাজ করেছি, জয়া আহসানের প্রথম বাংলাদেশি কোনো সিরিজ। এর আগে উনি আসলে বাংলাদেশি কোনো সিরিজ করেন নাই, বা কোনো বলতে গেলে কোনো ওয়েব সিরিজই করেননি। তো ওইটা একটা, হ্যাঁ, ওইটা একদিক থেকে একটা বিশাল বড় এক ধরনের এক্সাইটমেন্ট, এবং মানুষজন যেভাবে জয়া আহসানের প্রশংসা করছে পারফরমেন্সের, সো এটা ডেফিনেটলি অ্যাডেড অ্যান এক্সট্রা বোনাস যে আসলে যাক, একটা ঠিকঠাক ভাবে এত পরিশ্রম করে কাজ করার এক ধরনের একটা ফল তো পাওয়া যাচ্ছে। জয়া আহসান সবসময় আসলে প্রশংসা করেন, এবং আপনি আশফাক নিপুন মানেই আরেকটা প্রশংসার মানে জায়গা আমি বলবো। অ্যান্ড সো এই দুজনের যখন আসলে একটা কোলাবোরেশন আমরা দেখছি, অ্যান্ড ওটিটিতে আসলে জাস্ট জমিয়ে দিয়েছে এই কন্টেন্টটা আমার কাছে মনে হয়। এবং 7টা পর্বের মানে কোনো এপিসোডটাই আমার মনে হয় যে আনফিনিশড রেখে কেউ উঠতে পারবে না। মানে তাকে ওই সময়টা হাতে নিয়েই দেখা উচিত। যারা এখনও দেখেনি, আমার মনে হয় ওই সময়টুকু হাতে নিয়েই বসা উচিত স্ক্রিনের সামনে অ্যাট অল। তো জয়ার জায়গা থেকে জয়া সবসময় প্রশংসা পায়, যেমনটা বলছিলাম। বাট রুনা লায়লা, একদম যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারে আমি চলে যাই, রুনা লায়লা যে পরিমাণে প্রশংসা পাচ্ছে, আমার মনে হয় যে জয়া আহসানকে আসলে মনে করতে হবে যে লাস্ট কবে তিনি কোনো একটা ক্যারেক্টার প্লে করে, শুধুমাত্র তার অভিনয় গুণে না, একটা ক্যারেক্টারের গুণে কতদিন আগে এরকম প্রশংসা পেয়েছিলেন। আপনার কাছে কি মনে হয় সাকিব ভাই, ভুল বলেছি কিনা? হ্যাঁ, না, তা তো স্বাভাবিক, কারণ ও তো একটু খুব গ্ল্যামারাস ক্যারেক্টার গুলোতেই আসলে আমরা দেখি লাস্ট কিছু ছবিগুলো। বা যদিও ও তো খুব ভার্সেটাইল অ্যাক্ট্রেস, তো ও অনেক ডিফারেন্ট কাজই আসলে করেছে। যেমন এক যে ছিল রাজা, ওখানে যেমন খুবই
সেই 100-150 আগের মধ্যবিত্ত একটা বোনের চরিত্র যেটা করেছে, তো ওর অনেকগুলাই বিসর্জন থেকে শুরু করে ওর ডিফারেন্ট, ও যে শুধু গ্ল্যামারাস ক্যারেক্টার গুলাই করেছে তা না, বাট এই যে ক্যারেক্টারটা এটা করেছে, যেটা আমার মনে হয় খুব সম্ভবত আমি যতটুকু শুনেছি যে আশফাক থেকেও খুব স্পেসিফিক একটা মেসেজ ছিল যে আপনি একটা মফস্বল শহরে একজন সরকারি চাকরিজীবী একজন, এবং আপনি একটা মধ্যবিত্ত গৃহিণী, সো আপনার মধ্যে ওই ওই মানে চেহারাটা তো সুন্দর ঠিক আছে, বাট আপনার মধ্যে ওই গ্ল্যামার বা ওই ব্যাপারগুলো আমি চাচ্ছি কম, যাতে করে আপনি খুব মধ্যবিত্ত ভাবে আপনি সালোয়ার কামিজ পরেন বা যেটাই পরেন না কেন। সো এইটা একটা আমার কাছে ভিউয়ার্স হিসেবে যদি আমি দেখি, তো ভিউয়ার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা খুব প্লেজেন্ট আমার কাছে লেগেছে যে একটু অন্যভাবে একটা দেখার আসলে সুযোগ হয়তো পাবে দর্শকরা, সো ওই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। রাইট, যারা যারা দেখেছে তারা তো বুঝতেই পারছে কেন আমরা এত প্রশংসা করছি, আর যারা এখনো দেখেনি ঈদের এই ব্যস্ততার কারণে আমার মনে হয় যে দেখে ফেলা উচিত এখন এই সময়টাতে এসে। সো আমি একটু নিপুণ ভাইয়ের কাছে জানতে ভীষণ আগ্রহী যে ওয়াই জয়া আহসান ইন দিস ক্যারেক্টার, কি মাথায় এসেছিল? আমি এইভাবে ঘুরিয়ে বলতে পারি, ওয়াই নট জয়া আহসান ইন দিস ক্যারেক্টার। কারণ আসলে কারণ আমি প্রথমেই যখন আসলে রুনা লায়লা ক্যারেক্টারটা ভাবছিলাম, ক্যারেক্টারটা কিন্তু একদম সিঙ্গুলার লাইনের কোনো ক্যারেক্টার না, সিঙ্গেল লাইন ক্যারেক্টার না ইউজুয়ালি। এমনিতে আমি সবসময় বলি যে আমাদের এখানে মানে একজন পুরুষ লেখক এবং একজন পুরুষ নির্মাতা হওয়ার সুবাদে, স্পেশালি পুরুষ লেখক হওয়ার সুবাদে যে কোনো নারী ক্যারেক্টার লিখতে গেলে আমাদেরকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। কারণ আমি তো একজন নারীর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে লিখতে পারছি না ব্যাপারটা, একজন নারীকে তো আসলে বোঝা খুব ডিফিকাল্ট। সো যখন আসলে এই ক্যারেক্টারটা তৈরি করছিলাম, এবং এই ক্যারেক্টারটা যেটা বলছিলাম সিঙ্গেল লাইনের উপর না, ভেরি গ্রে শেডেড এরিয়া আছে এই ক্যারেক্টারটার মধ্যে। ক্যারেক্টারটা কিন্তু একদম সাদামাটা ভাবে ভালো বললেও হবে না, আবার সবাই যেন সাদামাটা ভাবে অবজেক্টিফাই না করে সেটাও আমার মাথায় রাখতে হচ্ছে। আমাদের এখানে তো এক ধরনের টেন্ডেন্সি আছে যে হয় তুমি ভালো নয় তুমি খারাপ, মাঝামাঝি বলে কোনো কিছু খুব ডিফাইন করে ফেলার একটা প্রবণতা থাকে। এক্স্যাক্টলি। সো রুনা লায়লা ক্যারেক্টারটা যখন লিখছিলাম তখনও এই যে গ্রে শেডেড পয়েন্টার্স গুলা, এরিয়া গুলা, এবং এই মানে এটা তো একটা মেয়ের লোভের গল্প। সো একটা মেয়ে যখন আসলে লোভ করে তাহলে সে কতটুকু যেতে পারে এবং কতটুকু গেলে আমি আসলে ওকে জাজ করব না, রাদার আমি আসলে ওর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব। এই ধরনের অ্যাক্টিং বলি, পার্সোনা বলি, সবকিছুর জন্য আমার প্রথমে মাথায় জয়া আহসানের কথা আসছিল যে এই ক্যারেক্টারটাকে যদি কেউ পুল অফ করতে চায় তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, ও কি সুতার এদিকে এক পা এদিক ওদিক হলে পড়ে যাবে, আর না হলে এদিকে হবে না, সুতার উপর হাঁটতে হবে। এই পারফরমেন্সের জন্য আমার মনে হচ্ছিল যে রুনা লায়লা ক্যারেক্টারের জন্য জয়া আহসানের চেয়ে বেস্ট কেউ হয় না। আর এটা ছাড়া আমরা যখন আসলে শুট করি বা লিখি কোনো ক্যারেক্টার, তখন আমরা চোখ বন্ধ করলে এক ধরনের আকৃতি দেখতে পাই, একটা অবয়ব দেখতে পাই যেই ক্যারেক্টারটার। হ্যাঁ, সো আমি যখনই রুনা লায়লা চিন্তা করতাম তখনই আমার অবয়বটার মধ্যেই কেন জানি আকৃতির মধ্যেই জয়া আহসানই আসতেন। এখন এমনও হতে পারতো যে উনার হয়তো গল্পটা ভালো নাও লাগতে পারতো, উনি হয়তো নাও করতে চাইতেন, তখন হয়তো আমার এই গল্পটাই করা হতো না। বাট থ্যাঙ্কফুলি শি এগ্রিড, সেও এই পোটেনশিয়ালটা এখানে দেখেছে। আমি বারবার বলেছি যে আমি আপনার লাস্ট অনেকগুলো সিনেমা দেখেছি, ভেরি রিয়েলিস্টিক সিনেমা, খুবই রিয়েলিস্টিক হার্ডকোর সিনেমা। আমি ওই ধরনের কিছু চাই না, আমি ভেরি লাইট হার্টেড। আমি আপনার সাথে কমেডি করতে চাই, আপনাকে কমেডিতে খুব বেশি কেউ লোকজন দেখে নাই, সো আমি আপনাকে ওই ধরনের চাই। এই কারণে আসলে বেসিক্যালি জয়া আহসান, ইভেন রুনা লায়লা নামটাও এই কারণে। এই নামটা তো যে কোনো নামই হতে পারতো, কিন্তু একদম পার্টিকুলারলি যেন মানুষ রুনা লায়লার কথা মনে রাখে সেই কারণে নামটা রাখে। আমার এটাই আমার নেক্সট আসলে কোয়ারিজ ছিল যে মানে নামটা রুনা লায়লা কেন? কারণ এই নামটা মনে আসলেই তো আমাদের সামনে আসলে অন্যরকম একটা চিন্তা বা অন্যরকম একটা মানুষকে আমরা পোর্ট্রেট করতে থাকি, তো সেই জায়গাটাতে কেন? তো জেনে গেলাম উত্তরটা। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, রুনা লায়লার হাজব্যান্ডের ক্যারেক্টার যেখানটাতে ওয়াই ইরেশ জাকের কেন? যদি আমি বলি যে ধরেন জিম্মি প্রচারের পর থেকে মানুষজন তো জয়া আহসানের অসম্ভব প্রশংসা করছে, ডেফিনেটলি মানে শি ইজ দ্য লিড রোল বা প্রোটাগনিস্ট। এর পরে যার কথা সবাই বলছে সেটা হচ্ছে ইরেশ জাকেরের কথা, যে হাজবেন্ডের ক্যারেক্টার। তো ইরেশ জাকেরকে নেওয়ার একটা বড় রিজন হচ্ছে যে এই যে হাজবেন্ড ওয়াইফের কেমিস্ট্রি, এবং আপনার
আমি যদি এভাবে বলি যে রুনা লায়লা ক্যারেক্টারটা ইজ এ ভেরি অথর ব্যাক রোল, মানে এটা তো হুম একদম লিড ক্যারেক্টার প্রোটাগনিস্ট রোল। এখন তার সাথে যে হাজবেন্ডটা থাকবে তার পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তাকে আন্ডার প্লে করতে হবে। রাইট বিকজ আন্ডার প্লে করতে হবে, কারণ আমি যদি স্টোরি টেলিং এর জায়গা থেকে বলি, তাকে আসলে আন্ডার প্লে করা ছাড়া উপায় নেই। সে চাইলেও রুনা লায়লাকে ছাপিয়ে যাওয়ার মতো হুম আসলে তার স্কোপ নেই। কিন্তু আন্ডার প্লে করার পরেও নিজের এক্সিস্টেন্সটা ধরে রাখা এবং ওই অ্যাক্টিং প্রাওয়েস দিয়ে জিনিসটাকে রাইট প্রেজেন্টেবল রাখা, যে হ্যাঁ ওইটা আমার মনে হচ্ছিল যে আসলে ইরেশ জাকের, তার মধ্যে আবার বেশিরভাগ সিনই ছিল তাদের ভেরি কমেডি। সো হুম এই যে কমিক টাইমিং এবং আন্ডার প্লে করা কিন্তু অ্যাট দ্য সেম টাইম হারায় না যাওয়া, মানে হি ইজ ভেরি মাচ দেয়ার। অ্যাবসলিউটলি সো এই সবকিছু মিলাই আমার মনে হচ্ছিল যে ইরেশ জাকেরের চেয়ে আসলে বেটার কেউ হইতে পারতো না। থ্যাঙ্কফুলি ইরেশ ভাইয়ের কথা আমার মাথায় আসছিল, বিকজ তখন মানে এই হাজবেন্ডের ক্যারেক্টারটা কে করবে সেটা নিয়ে আমরা লাস্ট মানে একদম শুটিং এর 3-4 দিন আগ পর্যন্ত, এক সপ্তাহ আগ পর্যন্ত আমরা খুব ব্যাক এন্ড ফোর্থ করছিলাম কে করতে পারবে কে করতে পারবে। এন্ড দেন সাডেনলি ইরেশ ভাইয়ের নেম পপড আপ এবং হি ডিড এ গ্রেট জব। ওই যে যেটা আমি বললাম যে এটা খুব ডিফিকাল্ট যে আপনি যখন আসলে একটা অথর ব্যাক প্রোটাগনিস্টের সামনে থাকেন এন্ড ইউ হ্যাভ টু আন্ডার প্লে, হুম আপনি ওভার প্লে করতে পারবেন না, ইয়েট ইউ হ্যাভ টু কিপ ইউর প্রেজেন্স হাই। এটা এই অ্যাবসলিউটলি জায়গা থেকে আমি বলবো যে ইরেশ জাকের ইজ ইজ ভেরি গুড ওই জায়গা থেকে নিয়ে থাকা। হি ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক অন ইট। এবং আমার কাছে মনে হয় যে আমার একটাই কমপ্লিমেন্ট বলবো না, ইটস রিয়েলি এ কমেন্ট অর স্টেটমেন্ট যে দিস ইজ ওয়াই ইউ আর আশফাক নিপুণ। যে আসলেই মানে সেই জায়গাটা যেভাবে প্ল্যানিং টু দ্য পয়েন্ট এক্সিকিউশন সেটা আসলে আসবেই। ওই যে বলি না যে আমরা মানে আসবেই, যেটা আমি চাইছি ওটা আমাকে আনতেই হবে। এই জায়গাটাতে ইউ আর দ্য পারফেক্ট ওয়ান। আমার মনে হয় যে সাকিব ভাই আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না, তার কাছে একটুখানি যাব আমি। তবে তার আগে আরও দুটো কথা বলতে চাই যে আমার জায়গা থেকে আমার কাছে যেটা ফিল হয়েছে এই দুজনের ক্যারেক্টার নিয়ে, যে কারণে এত ক্যারেক্টার থাকার পরেও আমি এই দুটো ক্যারেক্টার নিয়ে জানতে চাইলাম, যদিও তাদেরকে নিয়ে সবাই কথা বলবে তবুও এটাই জানতে চাইছিলাম। জয়া আহসানের ক্যারেক্টারটা নিয়ে পরে যাই, আমি ইরেশ ভাইয়ের ক্যারেক্টারটা নিয়ে আগে বলি যে আপনি যেটা বলছিলেন যে একটা জায়গায় আপনি আসলে তাকে এনাফ জায়গা দিচ্ছেন না যে তোমাকে নিয়েই সবাই ভাববে, তোমার দিকেই সবাই তাকাবে, কিন্তু তিনি মানুষকে বাধ্য করেছেন তার রোলটা নিয়ে ভাবতে বা কথা বলতে, সেই জায়গাটাতে একটু দেখতে। তো এই জায়গাটাতে এতটা সুন্দর গ্লো করেছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমার মনে হয় যে উনি বলেই পেরেছেন তার স্কিলটা দিয়ে। আর জয়ার জায়গাটাতে জয়ার ক্যারেক্টার টোটালটা দেখে মানে তার প্রতি আপনি তাকে হেট করবেন কিছুটা সময়, মানে অ্যাজ এ ভিউয়ার আমি যদি বলি কিছুটা জায়গায় আমি প্রচণ্ড রকমের হেট করেছি তাকে, আর কিছুটা সময় গিয়ে না আমার ভীষণ মায়া হয়েছে, মানে ভীষণ রকম মায়া হয়েছে। এবং এত মায়া হয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষটা যদি আমার সামনে থাকতো আমি তাকে দৌড়ে গিয়ে হাগ করতাম, মানে আমার এত মায়া হচ্ছিল। এবং কিছু কিছু সময় এত বেশি ঘৃণা হচ্ছিল, মনে হচ্ছিল যে কোনোদিন তার চেহারা দেখতে চায় না, এরকম একটা ব্যাপার। সো দ্যাটস মিক্সড ফিলিং। আমার মনে হয় যে যারা এখনো জিম্মি দেখেননি তাদের দিস ইজ হাই টাইম দেখে ফেলা উচিত। সাকিব ভাইয়ের কাছে যাব। সাকিব ভাই, তো জিম্মিতে এই যে 7টা এপিসোডের কথা বলছিলাম, আপনি জিম্মি দেখে শেষ করেছেন রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই গত 1-1.5 মাস থেকেই দেখছি। তো নিশ্চয়ই আপনি প্রথম যখন দেখছিলেন সেই সময়ে একজন ভিউয়ার হিসেবে আপনার কি মনে হয়েছিল? এবং আমার যেটা কোশ্চেন, আপনি নিশ্চয়ই প্রত্যেকটা এপিসোড দেখে শেষ করে তারপর উঠেছেন রাইট? অফকোর্স। তো কি মনে হচ্ছিল সবকিছু দেখে, মানে এটাকে আপনি কিভাবে রেটিং করতে চান একদম ভিউয়ার হিসেবে, কিন্তু অন্য পরিচয়ের বাইরে এসে? না না, রেটিং রেটিং আসলে আমি এই জিনিসগুলো ওইভাবে করে কখনোই দেখি না। এটা ভিউয়ার হোক আর যেভাবে রেটিং এর ব্যাপারটা তো, কারণ আশফাকের সাথে তো আহ, সেই 21 সাল থেকে আমাদের আসলে কাজ আছে। দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের 4th সিরিজ টুগেদার, প্লাস একটা ফিল্ম আমরা করেছি। সো সো এখানে একটা পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা প্রথম কাজটা যখন আমাদের হয়েছিল কষ্ট নিয়ে, তখন যতটুকু আমি আশফাককে চিনতাম বা আশফাক আমাকে চিনতো বা হইচইকে চিনতো, সেখান থেকে তো উই হ্যাভ গন লং ওয়ে। যদিও মাত্র 3 বছর বা 4 বছরের গল্প, কিন্তু লং লং স্টোরি। সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো আসলে আছেই। সো ওই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে এক্সপেকটেশন বা যেটাই বলি গল্প, ওর থেকে আমরা কি পেতে পারি, এবং এই গল্প, এইসব টাইপের গল্প নিয়ে তো অনেক দিন ধরে আমাদের গত 1-1.5 বছরের উপরে। সো উই ওয়েট অলসো যে ও কখন রেডি হয়ে আসবে। কারণ
আছে, কিছু কিছু ডিরেক্টর আছে, আশফাক তার মধ্যে হয়তো একজন, যাদেরকে আসলে আমরা কোনো কিছু দিয়ে, মানে কোন কন্টেন্টের রেজাল্ট, তার সাকসেস ফেলিয়ার, যে কোনো রেজাল্ট বা মানুষ কিভাবে বলছে ওটা দিয়ে আমি আসলে জাজ করি না। ট্রু। ম্যাক্সিমাম ডিরেক্টরকেই আমরা করি না, বাট আশফাকের সাথে কাজ করে যেহেতু অনেকদিন ধরে কাজ হচ্ছে, সেইভাবে আমরা জাজ করি না, আমরা এই প্রসেসটাকে খুব এনজয় করি। দ্য ওয়ে, বিকজ ওর স্টাইল অফ ডিরেকশন, স্কুলিং অফ ডিরেকশন ইজ টোটালি ডিফারেন্ট দেন আদার। প্রত্যেকের থেকে ইউনিক, বাট ওরটা যেমন ডিফারেন্ট, তো ওর প্রসেসটা আমরা খুব এনজয় করি যে কে কি যেভাবে করে করে। এই যে 17-18 ঘন্টা করে ঘুমের কথা যেটা বলছিল যে কিছুক্ষণ আগে, হুম হুম হুম। তো এটা রিজনটা কি জানেন? এটা রিজনটা হচ্ছে সকালবেলায় 8টা-9টা থেকে শুরু করে রাত্রেবেলা 3টা-4টার সময় বাসা ফেরা। তো এই প্রসেসটা এনজয় করার মতো প্রসেস না মোটো, বাট এইটা ইট ইজ আশফাক। ও লাস্ট মুহূর্ত পর্যন্ত যেদিন রিলিজ হচ্ছে সেদিনও এটা করে। তো ও যে দেখবে একটা বাচ্চা বা এই যে একটা আমার কাছ থেকে চলে গেলে, কন্টেন্টটা চলে গেলে আমার আর থাকলো না, আমি এখন কি করব, এই যে একটা বাচ্চা বাচ্চা ব্যাপারটা, এটা আমার কাছে খুব এনজয়েবল লাগে আর কি। আর খুঁতখুঁতে ব্যাপারটা আসলে সব ডিরেক্টরের মধ্যেই থাকে, ওর মধ্যেও আছে। যেটা আমি পার্সোনালি ভাবে খুব অ্যাপ্রিসিয়েট করি, একটা ক্রিয়েটিভ মানুষের মধ্যে খুঁতখুঁতে ব্যাপারটা থাকবে যতক্ষণ না পর্যন্ত সে যতক্ষণ ওইটা সে ক্রিয়েটিভ ক্লিয়ার, আছে। মানে হ্যাঁ, ওর কখনোই আসলে সন্তুষ্ট হতে পারে না যে এটা হচ্ছে আরো একটু যদি থাকতো। কারণ আমি শিওর ওকে যদি আমি আরো 30টা দিন যদি সময় পেতো, আপনি দেখতেন 29 দিন পর্যন্ত ওই একই কাজই করতো, এই 18 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা। মানে কোনটা দরকার হলে আবার একটু শুট করে নিত। নিজের আমি কাজকে একটু নিজে ছোট অ্যাড ক্রিটিসাইজ করতে করতে চাই, থাকা। আমি একটু ছোট কথা অ্যাড করতে চাই। হুম। আপনারা যখন জয় আর ইরেশকে নিয়ে কথা বলছিলেন, ইয়া শিওর। আমি একটা দর্শক হিসাবে আমি জিনিসটা, যে জয়ের কথা তো অনেকবার হয়ে গেল, আমি ইরেশের একটা কথা বলি। ইরেশের ব্যাপারটা হচ্ছে, যেমন আজাদ ক্যারেক্টারটার মধ্যে তো একটা ভালনারেবিলিটি আছে, একটা হ্যাঁ পার্সোনাল লেভেলের একটা ভালনারেবিলিটি, তার প্রফেশনাল লেভেলের ভালনারেবিলিটি, যেটা সে হ্যাঁ হ্যাঁ শেয়ার করতে পারে না পার্সোনাল ওই হাজবেন্ড ওয়াইফ রিলেশনের মধ্যে। একটা একটা ভালনারেবিলিটি, আমি কোনো ডিটেলসে যাচ্ছি না, তো ওইটা আছে। ইরেশের যেটা হচ্ছে, ইরেশের চোখটা যদি আমরা খেয়াল করি, ইরেশের চোখ বা নাকের এই পোর্শনটা, মানে এটা হ্যাঁ গড গিফটেড, এমন একটা জায়গায় আছে ওর ভালনারেবল ক্যারেক্টার বা ভিলেন ক্যারেক্টার, দুইটাই সে খুব মানায় যায় ওর চেহারার সাথে। কারণটা রাইট। হচ্ছে ওই চোখটার মধ্যে একটা সাধারণ একটা খুব, মানে চোখগুলো বড় বড়, তো ওই চোখটার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা খুব বোকা বোকা ক্যারেক্টারও যেমন ওকে মানায় যায়। এবং আবার যখন সে খুব ভিলেন, আমরা দেখেছি অনেক ক্যারেক্টার আমাদেরই তো অনেকগুলো সিরিজ করলো, হুম কিছুদিন হুম আগে যে হুম। সিরিজটা হলো অনমের, যেটা রঙ্গিলা কিতাব, সেখানেও সে ভিলেন ক্যারেক্টার প্লে করেছে। তারপরে একাত্তর নামে একটা কন্টেন্ট হুম হুম আমাদের হুম। সিরিজ ছিল, সেটা প্যান্ডেমিকের আগে। তো ওখানে ভিলেন ছিল, তো এরকম আরো অনেক জায়গায় যেখানে ভিলেন রোল সে প্লে করেছে বা একটু নেগেটিভ রোল প্লে করেছে, সেখানে কিন্তু ওর সাথে সাথে ক্যারেক্টার সাথে এটা মানায়। তো আমি এটা খুব, মানে হ্যাটস অফ টু আশফাক, যে ওর এই ভালনারেবল ব্যাপারটা সেই ইরেশকে আসলে, কারণ ইট ওয়াজ ডেফিনেটলি আশফাকস কল যে কে কাস্টিং এ কোন ক্যারেক্টারে কে থাকবে। সো ওই জায়গাটায় ইরেশকে নেওয়াটা আসলে ব্রিলিয়ান্ট আইডিয়া। নিপুণ ভাই আসলে ভিলেন হয়ে উঠছেন দিন দিন, কেন সেটা আমি বলবো। তবে এখন আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। সাথেই থাকছেন আশা করছি দর্শকেরা আমাদের। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। চিটচ্যাট ঈদ স্পেশাল।
চিটচ্যাট ঈদ স্পেশাল। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম করছি রেডিও স্বাধীন 92.4 FM এর ঈদ স্পেশাল চিটচ্যাটে। সোহানা আছি আপনার সাথে এবং আমার সঙ্গে রয়েছেন জিম্মির ডিরেক্টর আশফাক নিপুন এবং সেই সঙ্গে রয়েছেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। সো আমরা বেশ কথা বলছিলাম অনেকগুলো বিষয়ে, আবারও চলে যাব অতিথিদের কাছে। সো যারা যারা দেখছেন এবং শুনছেন অফকোর্স নিজের মতামতটা শেয়ার করতে ভুল করবেন না। কারা কারা জিম্মি দেখে ফেলেছেন আর কেমন লেগেছে, কোন ক্যারেক্টারটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সেটাও আমাদেরকে জানাতে পারেন চাইলে। এবং আমি বলছিলাম নিপুন ভাই যে আপনিও দিন দিন ভিলেন হয়ে যাচ্ছেন। কেন বলেছিলাম, নিশ্চয়ই আপনি এতক্ষণ ধরে এটাই ভাবছিলেন, রাইট? কেন? হ্যাঁ, আসলেই কারণ এত কষ্ট করে একটা সিরিজ রিলিজ দিয়েও যদি ভিলেন থাকি। হ্যাঁ, বলেন। না, কারণ হচ্ছে একটা প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছে, অনেক দিন ধরে খুঁজছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আপনি দিচ্ছেন না। এ কারণে আসলে আপনি কিন্তু ভিলেন হয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই কথা যে সবাই আমাকে কিভাবে বলে, দুটো জিনিস বলে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওসি হারুন কবে ফিরবে, মহানগর 3 কবে আসবে। এটা সবাই কনস্ট্যান্টলি বলতে থাকে যে, মানে আমি একটা সময় করতাম কি, যে যখনই কেউ কিছু বলতো এটা আমি সাকিব ভাই এখানে আছে, সাকিব ভাইকে ট্যাগ করে দিতাম। এখন ট্যাগ করা বন্ধ করে দিচ্ছি, কারণ এত বেশি বলে যে বেচারা ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো তো ওসি হারুন কোথায়? আমার মনে হয় দর্শকরা তো জানে ওসি হারুন না গুলি খেলো, তারপরে একদম কি ওখানে হলো? গুলি খেলো। মানে এতদিন ধরে কোনো আপডেট নেই, এতদিন পর সে কেমন আছে আমরা তো জানতে চাই, ইচ্ছুক। এবং সাকিব ভাই যেহেতু আছে, এবং আমার মনে হচ্ছিল যে দিস ইজ দ্য রাইট টাইম টু আস্ক মাই কোশ্চেন যে ওসি হারুন কোথায় আর কবে আসবে। আমার মনে হয় সাকিব ভাই জানেও না ওসি হারুন কোথায় কবে আসবে। কারণ এখানে একটা মজার ব্যাপার আছে, আমি বলি, সেটা হচ্ছে ওসি হারুনের যে যারা মহানগর দুই তো দেখেছেন, অবভিয়াসলি যারা দেখেছেন, যারা বলছেন যারা দেখেছেন, মহানগর দুই যে লাস্ট সিনটা, গুলি খাওয়ার সিনটা, যেটাতে মানে উনাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করা হলো, এই যে এই শটটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে কাউকে জানানো হয় নাই, নট ইভেন সাকিব ভাইকেও জানানো হয়নি। এই শটটা আমি আমার মতো করে একদম, তাও এডিট শেষ যে কথাটা সাকিব ভাই বললেন না, যে আমি পারলে রিলিজের দিনও একটু কাজ করি, যে আচ্ছা ঠিক আছে আর একটু কি করা যায়। সো ওই শটটা একদম ভেরি আইকনিক শট, যেখানে বুঝছো বড়ুয়া বলতে বলতে বুম গুলি, ওইটা একদম একদম লাস্ট মোমেন্টে অ্যাড করা। ওয়াও। এবং সেটা সাকিব ভাইরাও জানতেন না যে শুট করা হচ্ছে বা কি হবে বা শেষের দিকে কি হবে। সো যার ফলে আমার মনে হয় না সাকিব ভাই আপনি বলতে পারবেন ওসি হারুন কোথায়? ওসি হারুন আইসিইউতে। এই যে বললেন যে আইসিইউতে, সাকিব ভাই জানো না আইসিইউতে কি আইসিইউ না, কমা কেউ জানে না মানে কবে কতদিন বাঁচবে, আর কমাতে আছে। ও মানে সাকিব ভাইয়ের কথা অনুযায়ী ওসি হারুন কোমাতে, আমার কথা অনুযায়ী আমি ওসি হারুনকে খুঁজেই পাচ্ছি না। ও আচ্ছা, কোন আইসিইউতে সেটাও জানি না, কোমায় কিনা সেটাও জানি না। না না, আমরাও আনডিফাইন্ড। তো আমরাও অ্যাকচুয়ালি জানি না, আমরা যে কে যেন একটা খবর দিল, আমরা নিজেও জীবনে দেখতেও যাই তাই, কোথায় আছে আচ্ছা, তাও জানি না। মানে একটা উড়ো খবর পেলেন, তাই তো? হ্যাঁ, সেটাই বললো যে হ্যাঁ। যাই না, হোক। বাট হ্যাঁ। দিস ইজ ভেরি, মানে এটা ভেরি হার্ট ফেল্ট। আমি এমনি এতক্ষণ তো মজা করছিলাম, বাট এটা প্রতিবার আমাকে আসলে, সত্যি কথা যদি অনেস্টলি বলি, এটা আমাকে খুবই, যখনই মানুষ ওসি হারুনের কথা জানতে চায়, মহানগর 3 কবে আসবে জানতে চায়, তখন আমি একটা অদ্ভুত রকমের গ্র্যাটিটিউড ফিল করি এই কারণে, যে কোনো ক্যারেক্টার আসলে লেখা তো সহজ ব্যাপার না। একটা True. ক্যারেক্টার লেখা, এবং সেটা যে এবং সেটা শুধু লেখনের কারণে, মোশাররফ করিমের পারফরমেন্সের কারণে, প্লাস হচ্ছে সবকিছুর কারণে একটা ক্যারেক্টার হয়ে ওঠা বা তৈরি হয়ে ওঠা, এটা খুবই, মানে ধরেন রেয়ার ঘটনা। মানুষজন যে একটা ক্যারেক্টারকে এত পছন্দ করে এবং তারা দেখতে চায় এই ক্যারেক্টার কবে আসবে, এটা খুবই রেয়ার হয়। সো এই ধরনের একটা ওসি হারুন ক্যারেক্টার করা, আমরা তো জানতাম না যে এই ক্যারেক্টারটা একসময় আইকনিক হয়ে উঠতে পারে। আমরা তো বানাচ্ছিলাম আমাদের মতো একটা জাস্ট এন্টারটেইনিং সিরিজ। সো একটা আইকনিক যখন হয়ে ওঠে, এবং সেটার পেছনে দর্শকদেরও অবদান অনেক বেশি, তো তখন যখন দর্শকরা জানতে চান যে উনার কি অবস্থা, উনি কবে ফিরবে, ইভেন এবার জিম্মি যখন রিলিজ হলো, মানুষজন বলছে অল দ্য বেস্ট টু জিম্মি এন্ড অল, এবার বলেন মহানগর 3 কবে আসবে। সো এই যে, মানে একটা, আমি যদি গ্লোবালিও বলি যে কোন সিরিজ আসলে 2টা সিজন হিট করে সিজন 3 তে যাওয়া, দিস ইজ এ ভেরি রেয়ার কেস। অনেক বেশি Obviously. সিরিজের সাথে এগুলো হয়ও না আসলে। সো এই যে এত ভালোবাসা মানুষের, এত আগ্রহ, এটা আমাকে দিন দিন আরো অনেক বেশি, আমি বলবো কি যে আমাকে কৃতজ্ঞ করে, আমি অনেক বেশি
এটা প্রপার বাংলা আমি জানি না, গ্র্যাটিটিউড আসে সবসময় আমার দর্শকদের প্রতি, এক ধরনের মন থেকে ধন্যবাদ আসে, আর সাথে সাথে চাপেও ফেলে দেয় আমাকে। ট্রু। বাট ডেফিনেটলি দেখা যাক, মানে না, ওসিহারকে এবার আমিও তো খুঁজছি। এবার যেমন একটা কমেন্টও এসছে খুব ইন্টারেস্টিং, আমি জানি না আশফাক দেখছে কিনা। হুম হুম। মানুষের হ্যাঁ ফ্যান্টাসি লেভেলের বা মানুষের চিন্তাধারা নেই, মানে এটা আসলে গ্র্যাটিটিউডই, কিন্তু আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে আমি শিওর জিম্মি তখন রিলিজ হয়নি, যে আমি শিওর জয়ার লাস্টে জয়ের একটা কিছু হবে, ওসি আরুন এসে ওকে বাঁচাবে। তারপর মানুষ ভাবছে আর কি ওসি আরুন এসে বাঁচাবে, বাট ওর শরীর খারাপ হয়ে গেলে ডাক্তার সাবরিনা হ্যাঁ এসে ওর চিকিৎসা করবে। আমি না বাহ, মানে সব নিজের এই মতো যে করে হ্যাঁ স্টোরি হ্যাঁ টেস্টোরি, হ্যাঁ মানে নিজে মানে ভালো তো। একদম একদম ওই যে আমার সিরিজ গুলো দিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা। হ্যাঁ, এটা কিন্তু হয়। এটা মানে আমি না মানে মাঝে মাঝে চিন্তা করি যে সাচ এ ট্যালেন্ট। আমি এটাই বলি যখন দেখি হ্যাঁ যে কেউ একটা কমেন্ট করছে, অনেকে অনেক ধরনের কমেন্ট করে, কিন্তু সব কিছুর মধ্যে কিছু কমেন্টস দেখা যায় এরকম, এবং আমার মনে হয় যে ওগুলো আসলে ক্রিয়েটিভিটি, যে তারা যেভাবে হ্যাঁ কানেকশন তৈরি করে দেন হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ প্লটিং হ্যাঁ করে হ্যাঁ দেন, হ্যাঁ হ্যাঁ দ্যাটস হ্যাঁ রিয়েলি ফ্যান্টাস্টিক। খুব ইন্টারেস্টিং মনে হয় কিন্তু। খুবই খুবই। এবং দর্শক, আমি সবসময় বলি যে আমরা তো ধরেন আমরা একভাবে চিন্তা করি যে অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের জায়গা থেকে অডিয়েন্সরা অন্য লেভেলের ক্রিয়েটিভ হয়। হুম ওরা কোত্থেকে কোনটার সাথে কোনটা পাজল মিলাবে বা কোনটা করবে, এরকম করবে। এবং একটা সিন যখন আমরা তৈরি করি, ওইটার ইন্টারপ্রিটেশন দর্শকদের থেকে এমন ভাবে আসতে থাকে, যেটা অনেক সময় আমরা হয়তো করার সময় চিন্তাও করি না। হুম। আমরা হয়তো এমনি করে দিলাম সাদামাটা, পরে আবার খুব পণ্ডিতের মতো ভাবনি যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই সিন করার সময় আমি এটা মনে করছি। আসলে দর্শকরা এটা চিন্তা করে বের করে। যে ডিরেক্টর বোধহয় এটা ভেবে এটা করেছেন, এবং এক একটা দৃশ্যের কাটাছেঁড়া করেন কিন্তু দর্শকেরা, যে এই দৃশ্যটা হ্যাঁ 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 দেখেছেন, এই জায়গাটাতে এটা এভাবে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হয়তো বা অ্যাকচুয়ালি ওই ডেপথে যাননি আপনি, আপনি কিন্তু আপনার জায়গা থেকে চিন্তা করেছেন একভাবে, কিন্তু দর্শক ওটাকে আরেকটা মিনিং তৈরি করে হ্যাঁ নিয়েছে হ্যাঁ যে না এক্স্যাক্টলি এখানে এরকম হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো আসলে ভালোবাসা নিপুণ ভাই, এগুলো ডেফিনেটলি এটা ভালোবাসা। আসলে আসলে হ্যাঁ, ইনফ্যাক্ট এগুলোর জন্য আমরা কাজ করি আসলে, সত্যি কথা। ট্রু। দর্শকরা যেদিন এসব করা বন্ধ করে দিবে, হুম সেদিন লিটারালি আমার মনে হয় যে একজন ফিল্ম মেকারের মৃত্যু হয়, যদি দর্শক তার কাজ নিয়ে এভাবে কথা না বলে বা এরকম ভাবে বিভিন্ন অ্যানালিসিস না করে, তাহলে আমার মনে হয় সেদিনই কাজ করার আর কোনো অপশন নেই সেদিন থেকে। একদম তাই। এবং আমার মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, যে আপনি যেটা বলছিলেন যে মাঝে হ্যাঁ মাঝে গিয়ে আপনি একটু চিন্তায়ও পড়ে যান। এটা ট্রু। আমরা যখন একটা অনেক ভালো কাজ করি তখন সবার এক্সপেকটেশন লেভেলটা কিন্তু ওখানেই চলে যায়। পরবর্তীতে যে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ কাজের ক্ষেত্রে কিন্তু জাজমেন্টাল হয়ে যায় অনেক মানুষ, যে আমাকে জাজ করতে শুরু করে যে না কাজটা এবারে অত ভালো হয়নি। তো ওই একটা চিন্তা কিন্তু ভেতরে ভেতরে একটু মানে ডোমিনেট করতে থাকে, যে আচ্ছা আমার ওই কাজের থেকে এটা কিন্তু বেটার হতে হবে, না হলে তো সবাই অ্যাকসেপ্ট করতে চাইবে না, সবার অ্যাকসেপ্টেন্সটা তো আমাকে নিতে হবে এই নতুন কন্টেন্টের ক্ষেত্রেও। তো মহানগর অ্যাকচুয়ালি দ্যাট ওয়ান। আপনি যখন আমরা আসলে আমি আমার জায়গা থেকেও যদি পার্সোনালিও বলি, যখনই আমি মোশাররফ করিমের কোনো একটা কন্টেন্ট দেখতে যাচ্ছি তখনও আমার মহানগরের কথা মনে হচ্ছে, যখন আমি আশফাক নিপুণের নতুন একটা কিছু দেখতে যাচ্ছি তখনও আমার মহানগরের কথা মনে হচ্ছে। সো দ্যাটস আ লাভ। সো জিম্মি যারা এক্স্যাক্টলি দেখবে, এক্স্যাক্টলি। মানে খানিকটা যারা অনেক থার্স্টি ছিল এই টাইপের কন্টেন্ট দেখার জন্য, খানিকটা মিটবে সেই জায়গা থেকে পিপাসা, বাট তারপরেও স্টিল কেউ আসলে মহানগর ভুলবে না, ওসি হারুনকে ভুলবে না। হ্যাঁ ওটাই। এটা হচ্ছে দর্শকদের প্রতি আসলে কৃতজ্ঞতা আর কি, যদি বলি আমি। ট্রু। সো ঈদ ভাইব, এবং তার মাঝখানে অনেকটা সময় নিয়ে নিলাম আপনাদের পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো থেকে হোক বা ফ্রেন্ডসদের কাছ থেকে একটুখানি ছিনিয়ে নিয়ে হোক না কেন, সময়টা নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ জয়েন করবার জন্য। আর ঈদ সালামিটা চাইতে পারছি না, কারণ দুজনেই দিয়ে দিয়েছেন জিম্মি কন্টেন্টটা দিয়ে ঈদ সালামি আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ সো Thank you. মাচ। রেডিও স্বাধীনের যারা শ্রোতা আছেন, লিসেনার আছেন, এবং এখন তো যেহেতু অনলাইনে দেখা যায় কাজে যারা ভিউয়ার্স আছেন, হুম তাদের সবাইকে ঈদ মুবারক। সবাই খুবই আনন্দের সাথে ঈদ পালন করবেন, মেক শিওর করবেন আপনার পাশের জন্য যেন সুন্দর করে ঈদ করতে পারে। আর একটা রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ মেকার, আমার কাছে, আমার দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে জিম্মি যারা দেখে ফেলেছেন দেখে তো ফেলেছেন, আর যারা দেখেননি এখনো তারা প্লিজ পাইরেসি করে দেখবেন না। হইচই সাবস্ক্রিপশন নিয়ে, মানে হইচই সাবস্ক্রাইব করে তারপর কন্টেন্ট দেখবেন। আহ, অনেক ধরনের অফার আছে এখানে, যে আপনি রাইট। কন্টেন্টটা সাবস্ক্রাইব করলে এই ধরনের ক্যাশব্যাক পাবেন, এটা পাবেন, ওটা পাবেন। আপনারা যদি আসলে প্রপার চ্যানেলে কন্টেন্ট দেখেন, তাহলে আমরা যারা কন্টেন্ট মেকার এবং যে হইচই বাংলাদেশের মতো যারা কন্টেন্ট প্রডিউসাররা আছে, তারা আরো অনেক ডাইনামিক কন্টেন্ট উপহার দিতে পারবো, কারণ এই টাকাটা আসলে কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসে।
সো যারা আমাদের ভালোবাসেন, আমাদের কাজ ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব পাইরেসি না করে একদম প্রপারলি অ্যাপে গিয়ে সাবস্ক্রাইব করে দেখেন এবং সবাইকে দেখতে উদ্বুদ্ধ করেন। সবাইকে ধন্যবাদ। অ্যাবসলিউটলি। শাকিব ভাই কি বলতে চান দর্শকদের জন্য? না, আমি একদম পুরো এক্স্যাক্টলি আমি পাইরেসি রিলেটেড কথাটাই আসলে বলতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে আপনাদের রেডিও স্বাধীনের দর্শক যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে পাইরেসি অ্যাবসলিউটলি যেটা কারেক্ট যে আমরা তো এই ইনভেস্টমেন্ট আমরা যখনই করি সাবস্ক্রিপশন এগুলির উপরেই, যেটা আমরা ভালো ভালো কাজ করার জন্য আর একটু ভালো কাজ করার জন্য ভালো ইনভেস্টমেন্ট না হলে ভালো কাজ করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যেন পরবর্তীতে আরো ভালো ভালো কাজ করতে পারি, এই যে যেটা নিয়ে গত 2-3 বছর ধরে যেটা নিয়ে আশফাককে এত কিছু বলা হচ্ছে কবে আসবে কবে আসবে, সেগুলো টাইপের কন্টেন্ট আমরা আনতে পারি সামনে। তো আপনারা আমাদের পাশে থাকলে এটা খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের সাথে থাকবে। এবং এটা শুধু আমরা হইচের কথা বলছি না, বাংলাদেশে যারা যারা ওটিটি প্ল্যাটফর্ম যারাই আছে, যারা এইসব সাবস্ক্রিপশন বেস প্ল্যাটফর্ম গুলো আছে, যার কন্টেন্টই দেখেন ঠিকভাবে দেখেন, পাইরেসি না করে দেখেন, বাংলাদেশের কন্টেন্ট দেখেন, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আপনাদের সবাইকে ঈদের আবার শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়ান্স এগেইন ঈদ মোবারক যারা যারা ছিলেন আমাদের সঙ্গে পুরোটা সময় ঈদের এই বিশেষ আয়োজনে, ঈদ স্পেশাল চিটচ্যাটে। সোহানা ছিলাম আপনার সঙ্গে এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জিম্মি, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো মানুষের কাছেও জিম্মি। তো এটাই আসলে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই জিম্মি ওয়েব সিরিজটাতে, যেটা চলছে সেই 28 তারিখ থেকে, এই রিলিজ পাওয়ার পর থেকে চমৎকারভাবে মানুষের মন কেড়ে নিয়ে চলছে গিয়ে এই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে জিম্মি। 7 পর্বের এই ওয়েব সিরিজটি দেখে ফেলুন আজই, যারা যারা এখনও পর্যন্ত দেখেননি। ঈদের এই ছুটিটাতে এই কন্টেন্টটা কিন্তু দারুণ একটা অপশন আপনার জন্য হতে পারে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এবং আবারও সেই ঈদ মোবারক সেটাই জানাই, এবং পরিবারের সাথে সকলের সাথে আশা করছি ঈদটা সুন্দরভাবেই কাটছে আপনার। বাই। চিটচ্যাট ঈদ স্পেশাল।